আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই বাড়িতে সুস্থ আছো, লেখাপড়ার দিকে মনোযোগী হচ্ছ। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের একটি উপপাদ্য পড়াবো। যদি সময় হয় অনুশীলনীর একটা অনুশীলনী করাবো। সুতরাং যারা এখনো লাইনে আসো নাই, তারা লাইনে আসো, উপপাদ্যটা বোঝার চেষ্টা করো। লাইভটা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে মেসেজ করে জানাও। স্যার দেখা যাচ্ছে। দেন অষ্টম অধ্যায়ে তোমরা অবগত অবশ্যই আছো, যারা নিয়মিত ক্লাস করো বা নতুন জয়েন হও, যে আমরা অষ্টম অধ্যায়ের ইতিপূর্বে 6টি ক্লাস নিয়েছি। সম্পাদ্য সংক্রান্ত, উপপাদ্য সংক্রান্ত, উপপাদ্য 20 এবং 23 আলোচনা করেছি গত ক্লাসে, এবং অনুশীলনী 8.2-এর 3টা অনুশীলনীর যে এক্সারসাইজ আছে ওইগুলো করানো হয়েছে। যারা আজকে ক্লাস দেখছো তারা পূর্বের 6টা ক্লাস অবশ্যই দেখবে আশা করি। আর এই লাইভ ক্লাসে যারা আসো নাই, নতুন করে দেখতেছো বা পরে দেখবা, অবশ্যই লাইভ ক্লাসে থাকতে হবে। লাইভ ক্লাসে থেকে রোল নাম্বার, শ্রেণী নাম্বার এগুলি অবশ্যই দিতে হবে। শ্রেণী, রোল নাম অবশ্যই দিতে হবে, কারণ এগুলি তোমাদের কাউন্ট করা হয় বা দেখা হয় বা পর্যবেক্ষণ করা হচ্ছে কে ক্লাস করো বা করো না। বেশিরভাগই স্টুডেন্ট দেখা যায় তোমরা আসো 2-4 মিনিট দেখে তারপর চলে যাও। সেই জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরি করা হয় নাই। তৈরি করা হয়েছে যাতে প্রতিটা ক্লাস ভালো করে দেখে তারপর খাতায় নোট করে শেখার জন্য। তোমাদের শেখার জন্য এত পরিশ্রম, তাই না? এটা কিন্তু অনলাইন ক্লাস কিন্তু এমনিতেই হয় না, এটার পিছনে অনেক শ্রম দিতে হয়। সুতরাং আমি আশা করব যারাই পরে রেকর্ড ক্লাসটা দেখো, তারা লাইভ ক্লাসে এসে আমাদেরকে ধন্য করবে এবং তোমরা উপকৃত হবে যেভাবে সেটাই। কারণ হচ্ছে লাইভ ক্লাসে যদি কোনো প্রশ্ন না বুঝো, সেটা মেসেজ করে আমি এই লাইনটা আবার একটু রিপিট করেন, যেমন মাঝে মাঝে কিন্তু আমরা রিপিট করি, ঠিক আছে? যারা পরে রেকর্ড দেখো, যাদেরকে জিজ্ঞাসা করি বলে স্যার আমরা পরে রেকর্ড দেখি। পরে রেকর্ড করার জন্য কিন্তু লাইভ ক্লাস হয় না, রেকর্ডিং করে আমরা ছেড়ে দিতে পারতাম। লাইভ ক্লাস কেন নেওয়া হয়? যাতে তোমাদের সমস্যাগুলো আমরা দেখতে পারি। দয়া করে কেউ ক্লাসে এসে আবার চলে যাবেন না। স্যার দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম রিপন। এখন না, এটা হচ্ছে নবম শ্রেণীর, দেখো নবম দশম শ্রেণী ক্লাস উপপাদ্য, ঠিক আছে? আমাদের 7-এর স্টুডেন্ট রিপন, সে এতদিন ক্লাসই আসে না, পরে ক্লাসে দেখতে আগ্রহী। দেখো সমস্যা নাই, তবে আচ্ছা এরপরে দেখো উপপাদ্য 23-এ কি বলা হয়েছিল, কারণ একটা উপপাদ্যের সাথে একটা উপপাদ্য কিছু রিলেশন থাকে। হ্যাঁ, 1 থেকে 50টি উপপাদ্য আছে, এক একটা প্রশ্ন, এক একটা সূত্র মুখস্থ করতে হবে। তো আমরা 23 নম্বরে পড়েছি অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ 2 সমকোণ। একটা চতুর্ভুজ যদি আঁকা হয়, মনে করো একটা চতুর্ভুজ আছে, এর ভিতরে যদি আমি একটা চতুর্ভুজ আঁকি যাকে বলা হয় অন্তর্লিখিত চতুর্ভুজ এ বি সি ডি, এর বিপরীত কোণ 2 সমকোণ, তার মানে এই কোণ আর এই কোণ 2 সমকোণ হবে। এটা আমরা উপপাদ্য 23-এ বলেছি যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ 2 সমকোণ প্রমাণ করো। আর ওটা প্রমাণ করা হয়ে গেছে। সেই সূত্রকে কাজে লাগিয়ে আমার প্রমাণ করতে হবে এই বিন্দু 4টি সমবৃত্ত। যে প্রশ্নটা দেখো কি লিখছে, কোন চতুর্ভুজের বিপরীত কোণ দুইটি সম্পূরক কোণ হলে, যদি কোনো চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ, মনে করো আমি একটা চতুর্ভুজ এঁকেছি, আমি একটা চতুর্ভুজ এঁকেছি, এরকম একটা চতুর্ভুজ আঁকলাম এ বি সি ডি। উপপাদ্য 24-এ কি বলছে, যে বিপরীত কোণ সম্পূরক কোণ। কি কোণ? এ বি সি প্লাস এ ডি সি। সম্পূরক কোণ মানে কি, এটা কিন্তু জানতে হবে। পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হয়, তবে একটি অপরটির সম্পূরক কোণ। এই কোণ এই কোণের সম্পূরক কোণ, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হবে, সেটা একটা অপরটির সম্পূরক কোণ। তার মানে কি দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। আর যদি
দুইটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হয়, তবে এই দুইটা কোণ একটি অপরটির পূরক কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ। যেহেতু বলছে চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক কোণ, মানে হচ্ছে কি দুই সমকোণ 180 ডিগ্রি, তাই না? হলে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত, মানে বৃত্তের উপরে আছে, এই যে এরকম থাকবে। তার মানে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত, বৃত্তের পরিধির উপরে আছে, এটা বুঝতে হবে আগে। যে আমি একটা চতুর্ভুজ এঁকেছিলাম, এর বিপরীত কোণ দুই সমকোণ যদি হয়, সম্পূরক কোণ যদি হয়, তবে এইটার ভিতর দিয়ে একটা অন্তর্লিপ্ত একটা কি হবে, বৃত্ত হবে, এই যে এটার মতন একটা বৃত্ত হবে, যাকে আমরা সমবৃত্ত বলি। ক্লিয়ার? তো এটার মধ্যে প্রথমেই দেখো, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমকোণ বা বিপরীত কোণ সম্পূরক কোণ যদি হয়, তবে বিন্দু চারটি সমবৃত্ত বা বৃত্তের পরিধির উপর আছে। এখন এটার আগে আরেকটু কথা বলি, সেটা হলো, আমি কিন্তু এখনো প্রমাণ শুরু করি নাই, আরেকটা কথা বলি যে তিনটা বিন্দু দেখো একই রেখার উপরে যদি থাকে, তিনটা বিন্দু যে এ বি সি, এটা দিয়ে কোনোদিনই বৃত্ত আঁকা সম্ভব না, এটাকে বলা হয় সমরেখ। সমরেখর ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে এ বি সি বিন্দু তিনটি সমরেখ, তাই ত্রিভুজ আঁকা সম্ভব না, ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, যা আমরা হায়ার ম্যাথে কিন্তু স্থানাঙ্ক জ্যামিতিতে করছি। যে বিন্দু তিনটির ঢাল সমান, একইভাবে বিন্দু তিনটির ক্ষেত্রফল শূন্য হলে, ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে বিন্দু তিনটি সমরেখ। আচ্ছা, তার মানে কি বিন্দু তিনটি সমরেখ না হয়, মানে একটু বাঁকা তাকা যদি হয়, এই যে এরকম একটু বাঁকা যদি হয়, এই তিনটা বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা যাবে, দুইটা বৃত্ত আঁকা সম্ভব না। এটাই বলছে বিন্দু তিনটি সমরেখ নয়, যদি হয় তবে বৃত্ত তিনটি দিয়ে একটিও কেবল একটি বৃত্ত আঁকা সম্ভব, দুইটা আঁকা সম্ভব না। তার মানে এখানে মনে করো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, আমি যদি এবার বৃত্ত আঁকি, একটা বৃত্ত আঁকাই সম্ভব। ক্লিয়ার? সেই তথ্যটা এখানে বলা আছে, বিন্দু তিনটি সমরেখ না হলে একটা বৃত্ত আঁকা সম্ভব। আমরা কি কি শিখাইলাম? সম্পূরক কোণ কি? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি অপরটির সম্পূরক কোণ, এটা মনে রাখতে হবে। সম্পূরক কোণ মানে হচ্ছে দুই সমকোণ। চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমকোণ যদি হয়, তবে বিন্দু চারটি সমবৃত্ত, মানে বৃত্তের পরিধির উপর আছে, এটা একটা কথা। একটা হলো বিন্দু তিনটি সমরেখ যদি না হয়, মানে একই রেখার উপর যদি না থাকে, এই বিন্দু তিনটি দিয়ে একটি ও কেবল একটি বৃত্ত আঁকা সম্ভব। এই তথ্যটা তোমার মাথায় রাখতে হবে। আমাদের আদনান, তোমাদের কিন্তু কালকে পরীক্ষা, সবাই মনে রেখো, পরে আবার বললো না স্যার তো আপনারা বলেন নাই কবে পরীক্ষা। তোমাদের কিন্তু প্রত্যেক ক্লাসে বলা হচ্ছে 14 তারিখ পরীক্ষা। 9-এর স্টুডেন্ট 10টায় যাবে, রুটিনে লেখা আছে, রুটিন কিন্তু অনলাইনে দেওয়া আছে। আর 9-এর স্টুডেন্টদের কিন্তু আমি একটা গ্রুপ করেছি, ওই গ্রুপেও কিন্তু রুটিনটা দেওয়া আছে। আদনান, তোমার বাবার আইডিতে দেখো, ওই জায়গায় কি রুটিনটা দেওয়া আছে। সুতরাং কালকে থেকে পরীক্ষা শুরু, তোমাদের যত সম্ভব যতটুকু পারো বেতন পরিশোধ করে প্রশ্ন নিয়ে আসবে, সকাল 10টায় যাবে। 9-এর নবম শ্রেণীর স্টুডেন্ট একটু মনে রাখেন। আর দশম শ্রেণী মনে হয় না, নবম শ্রেণী কি 11টায় মনে হয়, রুটিনে লেখা আছে, আমার খেয়াল নেই। নবম শ্রেণী 11টায়, আর দশম শ্রেণী মনে হয় 1টায়। আচ্ছা, যাই হোক, এটা একটু দেখে নিবা, রুটিনে লেখা আছে সুন্দর করে। এখন আমরা পড়ায় চলে আসি, যে কোন চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমকোণ সম্পূরক কোণ হলে বিন্দু চারটি সমবৃত্ত। তার মানে আগে একটা চিত্র আঁকতে হবে, তাই না? আমার একটা অস্ত্র আছে, সেটাতে একটা চিত্র আঁকি। পেন্সিল কম্পাস না কলম কম্পাস বলো, যাই বলো, যতটুকু পারি। হ্যাঁ, একটা বৃত্ত অঙ্কন করি। এই বৃত্ত কি আঁকতে হবে? ভিতরে একটা চতুর্ভুজ, যে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। কিন্তু আমি প্রথমে বলবো যে কি বলবো, যে বিন্দু তিনটি দিয়ে, দেখো লেখা আছে, মনে করি এ বি সি ডি একটা চতুর্ভুজ, যেখানে এ বি সি প্লাস এ ডি সি দুই সমকোণ। প্রমাণ করতে হবে এ কমা বি কমা সি কমা ডি বিন্দু চারটি সমবৃত্ত। যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখা নয়, তার মানে দেখো, মনে করো এ বি সি, এটা একটু প্রমাণ তো মনে হবে যেটা, সেটা হবে না, এরকম। এই
চতুর্ভুজটা আমরা অঙ্কন করি। আচ্ছা, চতুর্ভুজটা অঙ্কন করি। দেখো, যে কোনো চতুর্ভুজ এই এখন দেখো, এই রেখাটা নেই, চতুর্ভুজ আঁকছি কোনটা? এইটা। এখানে একটু বুঝতে হবে। দেখো যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, সুতরাং এই বিন্দু দিয়ে একটা চতুর্ভুজ আঁকছি। কি আঁকছি? চতুর্ভুজ। এটা রেখাটা একটু বাঁকা দেখা যায়, আমি সোজা করি। এই বিন্দু তিনটি সমরেখ নয় বিদায় অঙ্কনে দেখো লেখা আছে, যেহেতু এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ নয়, সুতরাং বিন্দু তিনটি দিয়ে এইরূপ একটিও কেবল একটি বৃত্ত আঁকি। বৃত্ত যখন আঁকছি, সরি, একটা চতুর্ভুজ বৃত্ত আঁকি। এই বৃত্ত যখন আঁকছি তখন এই যে চতুর্ভুজটা ছিল এ বি সি ডি, কিন্তু আগে চতুর্ভুজ ছিল। এ বি সি ডি কি আগে চতুর্ভুজ ছিল? এ বি সি বিন্দু তিনটি দিয়ে যখন বৃত্ত আঁকছি তখন এ ডি কে দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করছে ই। কোথায় ছেদ করছে? ই। আবার বলি, এ বি সি ডি একটা চতুর্ভুজ আগে ছিল। এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, সুতরাং এই বিন্দু তিনটি দিয়ে একটিও কেবল একটি বৃত্ত অঙ্কন করা যায়। মনে করি বৃত্ত আঁকার পরে এ ডি কে বৃত্তের পরিধিকে ই বিন্দুতে ছেদ করছে। এখন ই সি যোগ করি, ইসি যোগ করি। আচ্ছা, এখানে বিশেষ নির্বাচনে কি ছিল? বিশেষ নির্বাচন ছিল, মনে করি এ বি সি ডি কি একটি চতুর্ভুজ, বা চতুর্ভুজের কি কি সমান বলো? এ বি সি, এই যে এই কোণ যোগ এই কোণ, এগুলোর নাম কি? এ ডি সি সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি, যেটাই বলো। দুই সমকোণ লিখলে হবে, 180 ডিগ্রি লিখলে হবে। তাই আমরা দুই সমকোণই লিখি, যেহেতু বইয়ে আছে সমকোণ। দুই সমকোণ কি প্রশ্নে লিখছে কোথাও? বলছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে হচ্ছে দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে এ কমা বি কমা সি কমা ডি সমবৃত্ত। কি? সমবৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, অঙ্কন এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ নয়, সুতরাং এই বিন্দু তিনটি দিয়ে এই একটিও কেবল একটি বৃত্ত আঁকা যায়। যখন আমরা বৃত্ত আঁকছি, যা প্রদত্ত বৃত্তকে এদিকে এই বিন্দুতে ছেদ করে ই কমা সি যোগ করি। প্রমাণ আমি কিছুটা লিখবো, অঙ্কনটা লিখলাম না, কিন্তু অঙ্কনটা তোমরা নিজেরা লিখে নিও। অঙ্কনের বিবরণ কি নিজেরা লিখে নিবা। প্রমাণ যে অংশটা বোঝানোর দরকার আছে, দেখো এ বি সি ই। এ বি সি একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ না? এ বি সি কি বৃত্তস্থ চতুর্ভুজ। চতুর্ভুজ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমকোণ হয়, যে এই কোণ আর এই কোণ কি দুই সমকোণ। কি লেখা যায়? অঙ্কন অনুসারে, না অঙ্কন অনুসারে কথাটা লিখে নিও। অঙ্কন অনুসারে এ বি সি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং এ বি সি প্লাস এ ই সি সমান দুই সমকোণ। এটা কোথায় পাইছি? উপপাদ্য 23-এ পাইছি। সাইডে লিখে দিতে পারো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমকোণ। কিন্তু এই যে এই শব্দটা একটু খেয়াল করো, কিন্তু কোথায় লিখবো? যে তথ্যটা আমরা জানি, যে এই তথ্যটা আমি এখানে নিয়ে এসেছি। কি তথ্যটা? এ বি সি এ ডি সি সমান দুই সমকোণ। যদি এই দুইটা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে এটা এটা কাটা যাবে, এটা মাইনাস এটা হবে, আর এই দুইটা কাটা শূন্য হবে। সুতরাং পক্ষান্তর করলে কি হবে? এ ই সি যদি একটা মাইনাস ছিল, এটা ওই পাশে নিয়ে গেলে, ওটা তো শূন্য ছিল, ওটা ওই পাশে নিয়ে গেলে কি হবে? এ ডি সি। এই লাইনটা তোমাদের বুঝতে হবে যে আমরা এটা পাইছি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে, আর এটা পাইছি কি
এই যে লাইনটা উপরে দেওয়া আছে, তাই না স্যার? সরু সমরেখা কি? সমরেখা হচ্ছে একই রেখার উপরে তিনটা বিন্দু। আদনান, আবির, এই দেখো একটা রেখা, এই রেখার উপরে তিনটা, আমি কিন্তু আগে বলছি তুমি শুনো নাই, এ বি সি বিন্দু তিনটি সমরেখা, মানে একই রেখার উপরে হাজার হাজার বিন্দু আছে, কিন্তু আমি তিনটা বিন্দুর কথা বলছি, এটা হলো সমরেখ। একই রেখার উপরে তিনটা বিন্দুকে সমরেখ বলে। ক্লিয়ার আবির? এটা কিন্তু আগে বলেছি একবার যে একই রেখার উপরে বিন্দুটা হলো সমরেখ। ক্লিয়ার? আচ্ছা, তারপর সমবৃত্ত, টি আর সমবৃত্ত হচ্ছে, আমরা 23 নম্বর উপপাদ্য পড়িয়েছি, ওই জায়গায় বলছি যে সমবৃত্ত হচ্ছে বৃত্তের পরিধিকে স্পর্শ করে চতুর্ভুজের শীর্ষবিন্দু। বৃত্তের পরিধিকে স্পর্শ করে, দেখো বৃত্তের পরিধিকে স্পর্শ করছে একটা চতুর্ভুজ, সেটা হচ্ছে সমবৃত্ত। সেটা কি? সেটা কি? সমবৃত্ত। এখন দেখো এই লাইনটা বুঝছো কিনা, যে আমরা এই দুইটা পাই সমবৃত্তের কারণে, আর এটা পাই উপরে পাইছি। এখন তো দুইটা যদি বিয়োগ করি, এই এবিসি কোণ এবিসি কোণ কাটা যাবে, এইটা মাইনাস এটা হবে, এটা শূন্য হবে, এটা মাইনাস এটা যদি হয়, এটা যদি পক্ষান্তর করি মাইনাসটা ওই পাশে প্লাস হয়ে গেল। এখন চিত্রের দিকে তাকাও, এদিকে কি বোঝানো হয়েছে? এই দুইটা কোণের কথা বলছে। এই দুইটা কোণ কি সমান কোনোদিন সম্ভব? কোনোদিনই সম্ভব হবে না। কেন হবে না বলো? নিজেরাই একটু চিন্তা করো, এই দুইটা কোণ কোনোদিনই সম্ভব হতে পারে না, কিন্তু তা অসম্ভব, কিন্তু তা অসম্ভব। কারণ কারণ কি বলো? এই জায়গায় একটা ত্রিভুজ দেখো, তোমাদের চোখে পড়ে নাই এখনো মনে হয়, আমার চোখে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে একটা ত্রিভুজ। আমি যদি এই চিত্রটাকে বাইরে এঁকে দেখাই, ওই সাইডে কি দেখা যায় স্যার? কিন্তু থেকে মিনুস এর ম্যাথটি আরেকবার বলবেন? আচ্ছা, বলতেছি তোমাকে আবার। আমি আবার বলি, এই যে কিন্তুটা হচ্ছে যেটা দেওয়া ছিল বিশেষ নির্বাচনে, সেই লাইনটা লিখেছি। এই দুটা যদি বিয়োগ করো, বিয়োগ কেন করবা? প্রমাণের সুবিধার জন্য, সহজ একটা কথা বুঝো না। এই দুটা মাইনাস হয়ে গেল, তার মানে দুটো কাটা গেল, এটা মাইনাস, বিয়োগ করলে কি চিহ্ন পরিবর্তন হয়? তার মানে 6 এ তুমি ভালো করে পড়ো নাই, এই জন্য সমস্যা। হ্যাঁ, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে দুটো কাটা যাবে, এই দুটো কাটা যাবে, এটা মাইনাস হবে। এটা যদি পক্ষান্তর করি তাহলে মাইনাসটা কি প্লাস হয়ে যায় না? আচ্ছা, এখন দেখো, এ হলো এ ই ডি, আর এটা হলো সি। দেখো আমি এই চিত্রটাকে বাইরে নিয়ে গেলাম, এই যে দুইটা কোণের কথা বলছে তারা, এই দুইটা কোণ সমান। এখন বলো, আমরা কি এই দুইটা কোণ সমান জানি? আমরা জানি যে এই যে ত্রিভুজ ই ডি সি এর বহিস্থ কোণটার নাম কি? এইবি। আমরা জানি একটা ত্রিভুজের যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অবশ্যই কি বড় হয় অন্তস্থ কোণের তুলনায়। এই জন্য লিখছি আমরা যে ত্রিভুজ এইবি এর বহিস্থ কি বলো? বহিস্থ কোণ কি? এই যে কোণটা এ ই সি বড়, এটা বড়, গ্রেটার দেন, কিন্তু বড় বিপরীত। বিপরীত বলতে এটার বিপরীত হলো এই কোণটা বিপরীত, সেটা কি? অন্তস্থ কোণ। বহিস্থ কোণ অন্তস্থ কোণ কাকে বলে? ত্রিভুজের ভিতরের কোণটা হচ্ছে অন্তস্থ কোণ, ত্রিভুজের বাইরের কোণটাকে বহিস্থ কোণ বলা হয়। ত্রিভুজের ভিতরেরটা হলো অন্তস্থ কোণ, বাইরেরটা হলো কি? বহিস্থ কোণ। এই প্রত্যেকটা শব্দই কিন্তু আচ্ছা, বহিস্থ কোণ হলো বাইরের ত্রিভুজের, এই যে ত্রিভুজের বাইরে ভিতরে, অন্তস্থ কোণ কি?
ভিতরে, তো অন্তস্থ বানান কিভাবে? অন্তস্থ কোণ নাম কি হবে বলো? এ ডি সি। দেখো এ ই সি বড়, বিপরীত অন্তস্থ কোণ এ ডি সি। ই ডি সি লিখলে যে কথা, এ ডি সি একই কথা। এখন দেখো এই যে এই দুইটা কোণের কথা বলা হয়েছে, যে একটা বড়, এই কোণটা বড়, এই কোণটা ছোট, এই কোণটা বড়, এই কোণটা ছোট। সেই কারণে আমরা বলতে পারবো, এখানে আঁকছি কি দেখো, যে এ বি সি ই হলো বৃত্তস্থ চতুর্ভুজ, কিন্তু প্রশ্নে বলছি এ বি সি ডি বিপরীত কোণ দুই সমকোণ। আমরা জানি বিপরীত কোণ দুই সমকোণ মানে অন্তর্লিখিত চতুর্ভুজ। সেই ক্ষেত্রে আমরা দুটা কোণ, দুই সমকোণ দুই কোণ সমান পেলাম, কিন্তু চিত্রের বর্ণনা বড়, অথচ এই জায়গায় সমান বলছি। সমান হওয়া মানে এই যে ই বিন্দুটা আর ডি বিন্দুটা সমবৃত্ত, মানে একই বৃত্ত, ও ডি বিন্দু ভিন্ন হতে পারে না, ভিন্ন হতে পারে না। ভিন্ন মানে কি? একই বিন্দু, বিন্দুদ্বয় ভিন্ন হতে পারে না, বুঝছো? আমি আবার বলি, লিখে লিখে দেখাচ্ছি কিন্তু, যে ডি ও ই বিন্দু দ্বয় ভিন্ন হতে পারে না, ভিন্ন হতে পারে না। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা দুইজন ক্লাস স্টুডেন্ট, মনে করো আবিরের কথা বললাম আর সাব্বিরের কথা বললাম, বা অন্য আরেকজনের কথা বললাম, নীরজের কথা বলি। আবির আর নীরজ, তোমার চিন্তা করো, নীরজ কত বড়, আমার চেয়ে লম্বা, আর আবিরটা কি ছোট। আবিরটা নীরজের তুলনায় একটু হাইট কম। সুতরাং আমরা প্রমাণ করব দুইজন একই ক্লাসের স্টুডেন্ট, কিন্তু এক জায়গায় যদি যাই কেউ একজন বলবো টিচার নীরজ রে, আর তাকে বলবো স্টুডেন্ট, কিন্তু ক্লাসে যখন গিয়া দেখি একই পড়া পড়ে, একই ব্যাগ নিয়ে ঘুরে, একই আইডি কার্ড, একই বই, একই সবকিছু, তখন তো প্রমাণ করাই যায় যে তারা দুজন একই ক্লাসের। এইটাও একই রকম, যে আমরা ই বিন্দু টি বিন্দু এখন দেখা যাচ্ছে চিত্রের দিক দিয়া ভিন্ন, যেমন সাইজ দেখে যেমন ভিন্ন বোঝা যায়, কিন্তু এখানেই পর্যবেক্ষণ করে দেখেছি আমরা যে ই বিন্দু আর ডি বিন্দু ভিন্ন না, একই বিন্দু। ডি বিন্দু যে বাইরে আছি, বিন্দু বাইরে না, এই ডি বিন্দুটা ইর উপরেই আছে। কেন? এই দুইটা কোণ সমান বলছি আমরা, কিন্তু এখানে বলতেছি যে না, একটা কোণ বড়, একটা কোণ ছোট। বহিস্থ কোণ এ ই সি বড়, এ ডি সি ছোট। তার মানে কি ওই যে বড় ছোট কোনো ফ্যাক্টর না, তারা একই বিন্দু, একই ক্লাসের স্টুডেন্ট। সেই হিসাবে ডি বিন্দু ই বিন্দু ভিন্ন হতে পারে না। ডি বিন্দু অবশ্যই ই বিন্দুর সাথে মিলে যাবে, বা ই বিন্দু অবশ্যই কি ডি বিন্দুর সাথে মিলে যাবে, সাথে ডি বিন্দুতে মিলে যাবে। লেখো মিলে যাবে, যার কারণে আমরা বলতে পারি এ কমা, সুতরাং এ কমা বি কমা সি, এই তিনটা তো সমরাঙ্ক আগেই ছিল, তাই না? অঙ্কের ভিতরে এই ডি কি সমবৃত্ত, বিন্দু চারটি সমবৃত্ত, বিন্দু চারটি কি সমবৃত্ত। এই প্রমাণ হয়ে গেল। দেখো একটা উপপাদ্য পড়াইতে আমাদের কি লেগেছে? প্রায় 1 ঘন্টা। আমাদের রিপন ভাই ভালো বুঝছে, 6 এর রিপন, 7 এর, দেখছো? সেও বলছে ইয়েস স্যার। আর আমাদের 9-10 এর স্টুডেন্টরা আসলে এমনি পারে মনে হয়, যার জন্য ক্লাসে আসতে ভালো লাগে না, স্যারদের কথা মূল্যায়ন করে না। জানি না কি হবে ভবিষ্যতে তারা। আচ্ছা, আমরা এই উপপাদ্যটা কি বুঝতে পেরেছি? আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। আবার একটু লেখাটা লিখবা, পড়বা, মনোযোগ দিয়ে দেখবা, তে অবশ্যই পারবা। যারা পরের ভিডিও দেখো তাদেরকে আমি ভালো বলবো না। আচ্ছা, আমি আরেকটু পড়াতে চাচ্ছি, যে অনুশীলনী 8.3, 8.3 এর 3 নাম্বারটা দেখাবো আগে, আর 1, 2 বা 4 পরে দেখাবো। এই 3 নাম্বারের
মতন উপপাদ্যর অনুশীলনী 8.1 করিয়েছি, বা অন্যান্য 8.5 একটা দেখিয়েছি। 8.5 15 নাম্বার একই রকম। সেটা কি, শুধু পার্থক্য হলো ওটা ছিল আরেকটা কোণের সমান 2 কোণের যোগফল, আর এটা হলো 2 সমকোণ। পার্থক্য শুধু এটাই। সুতরাং আমি সম্পূর্ণ আঁকবো না, আমি হাতে একটু এঁকে দেখাই, সময় কম। যে বলছে দুটি যে ও কেন্দ্র, দুটি যে পরস্পর ই বিন্দুতে সমকোণ তৈরি করে, পরস্পর ছেদ করে। দেখো এরকম যদি ছেদ করে, যে এ বি ও সি ডি জয়দয় বৃত্তের অভ্যন্তরস্থ কোন বিন্দু, মানে ই বিন্দুতে, কোন বিন্দু না, বিশেষ নির্বাচন কি লাগবা, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের এ বি ও সি ডি, এ বি, এখানে এদিকে সি দিব না এদিকে সি দিব, সেটা বুঝবা। তোমার প্রশ্নে লেখা আছে, দেখো এ ও ডি, তার মানে এ ও ডি, এখানে সি দিতে হবে। এখানে যদি ডি দাও তখন মিলাইতে পারবে না। যে এ বি ও সি ডি পরস্পর এই বিন্দুতে, কোন বিন্দু জায়গায় শুধু এই বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে যে প্রশ্নে যেটা লেখা আছে, যে এ ও ডি, দেখো ও বিন্দুতে ছেদ করছে, সি ও ডি, দেখছো আমরা কোথায় ছেদ করছে, এই ও বিন্দু হলো কেন্দ্র, সেটা যোগ করে দিছি। অঙ্কনের বিবরণ কি হবে, অঙ্কন ও কমা এ, ও কমা বি, ও কমা সি, ও কমা ডি যোগ করি, এবং এসি যোগ করি। এসি যোগ করবো কেন, প্রমাণের জন্য। এখন দেখো এই চিত্র কিন্তু আমি দেখিয়েছি সেই 8.5 নম্বর দেখানোর সময়। প্রমাণেরটা শুধু লিখবো আমরা। প্রমাণ কি, যে একই চাপের উপর, এই উপপাদ্যে লেখো, এই নিচে লিখবা, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কথাটা লিখতে হবে। সুতরাং বিসি না, এসি আগে লিখি, এডি লিখি আগে। এডি চাপের উপর দণ্ডায়মান কি কেন্দ্রস্থ কোণ, কোণ এওডি সমান টু বৃত্তস্থ কোণ কি হবে বলো, এ সি ডি, এ সি ডি। এই যে দেখো কেন্দ্রস্থ কোণ হলো এইটা, আর বৃত্তস্থ কোণ হলো এ সি ডি। এই যে এই চাপের উপর দণ্ডায়মান এই সি ডি, বা এ ও ডি টু বৃত্তস্থ বাদ দিয়ে দিলাম, এ সি ই লিখবো। এ সি ডি যে কথা, এ সি ই একই কথা। এ হলো 1 নং সমীকরণ। বেশি সময় লাগবে না, একই রকম তাই দেখাই দিচ্ছি। আবার বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা লিখলে হয় না লিখলে হবে বিওসি। এটা প্রশ্নে লেখা আছে দেখবা, বিওসি যদি এটা হয় তাহলে বৃত্তস্থ কোণ হবে কোনটা, টু বৃত্তস্থ কোণ বিএসি, বা বিওসি সমান টু, বি না লেখা কি লিখবো, ইএসি। এ হলো 2 নং। বিএসি না লিখে কি লিখবো, ইএসি। তারপর আমরা কি লিখবো বলো, এখানে লিখতে পারো, যেহেতু এ বি লম্ব সিডি, সুতরাং এ ই বি এক সমকোণ, নাকি বলো, এক সমকোণ। ক্লিয়ার, যে এই যে চিহ্ন দিয়ে রাখছি এ ডি ই এক সমকোণ। এখন ত্রিভুজ এ সি ই এর বহিস্থ কোণ কি হবে বলো, এই যে এই কোণটা লিখি, এ ই ডি সমান, এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ এই দুইটা কোণের সমষ্টির সমান, তাই না? এই জন্য লিখবো এ সি ই প্লাস ই
এ সি। দেখো এই দুটা গুণ কিন্তু এখানে আছে, ওইদিকে খেয়াল করেও লিখতে পারো নাকি? আমার কষ্টই লাগে, কেন যে স্টুডেন্টগুলি আমার ক্লাসটা দেখে না, অনেক কষ্ট লাগে। আচ্ছা, এখন আমরা 1 2 যোগ করব। 1 যোগ 2 AOD প্লাস BOC। দেখো এই যে এই যোগ এই যোগ, তারপরে এই দুটা থেকে 2 কমন নাও। 2 কমন নিলে কি হয়? ACE প্লাস EAC। EAC সমান 2। এই দেখো এইটুকুর মান এখানে আছে, সেটা কি? AEC। এই 15 নাম্বারটা হয়ে গেল। 8.5 এর 15 নাম্বার এরকম করিয়েছি বা আরেকটা করাইছি, সমান এইটার সমান কত হয়েছে? এখানে 1 সমকোণ। 1 সমকোণ। সুতরাং 1 1 2 হয়ে গেল। AOD প্লাস BOC সমান 2 সমকোণ। এবার আমি একটা মজার কথা বলি, তোমরা তো নাই যারা পরে ভিডিওটা দেখবা, এই কথাটা শোনানোর কারণ কোনো কিছুকে গাফলতি করা যাবে না। এই যে এক্সট্রাটা করাইলাম তোমাদের, এটা 2020 সালে আসছিল এবং আমি ভালো করে তাদেরকে বলে দিয়েছিলাম যে এই এক্সট্রাটা তোমাদের আসতে পারে এবং সবাই পারে। আমি জানি যতটুকু আমার স্টুডেন্ট ছিল 10-15 জন 15-20 জন সবাই পারে, কিন্তু দুঃখের বিষয় হলো যারা A+ পেয়েছে 6-7 জন, তারা সবাই এই এক্সট্রা ছাড়া বাকি সব দিয়েছে। তার মানে সে 96 আনসার করছে, শুধু এই এক্সট্রাটা দেয় নাই। জিজ্ঞাসা করছে কেন দেওয়া নাই, বলছে স্যার সময় পাইনি। ক্লিয়ার? অথচ কেউ যদি অঙ্ক ভালো করে পারে, 2.5 ঘন্টায় পরীক্ষা শেষ, 2.5 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা পরীক্ষা শেষ হয়ে যাবে। যদি কোনো অঙ্ক সমস্যা হয় তখনই সময়টা বেশি লাগে। সুতরাং এই উপপাদ্য এক্সট্রাগুলি এত গাফিলতি করে যে তারা শিখতে পারেন। যদিও তারা A+ অঙ্কেতে পেয়েছে, কিন্তু এই একটা উপপাদ্য ছাড়া বাকিগুলি সব দিয়েছে। সুতরাং তোমরা এই গাফিলতিটা করিও না, আগে থেকে এক্সট্রাগুলি পড়ো। এক্সট্রাগুলি সহজ, একেবারেই সহজ, একই রকম অনেকগুলি আমি কিন্তু করে দিয়েছি যে কোনটা কোনটা একরকম। তো সুতরাং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে এই 8ম অধ্যায়ের উপর 8.3 আরো 2-1টা অনুশীলনী পড়াবো। আর এরপরে আমাদের হায়ার ম্যাথ ক্লাস আছে, তোমরা সবাই উপস্থিত থাকো। এই বলে আজকে ক্লাস শেষ করলাম। আগামী ক্লাসে সবাই আমন্ত্রিত, এবং কালকে তোমাদের পরীক্ষা আছে। সবাই যথাসম্ভব যথাসময়ে প্রস্তুত নেওয়ার জন্য চলে যাবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।